একটু যা বলছি কেয়ারফুলি শুনবেন। এবং যখন ক্লাস করছেন, আমি যেমন ক্যাম্পাস থেকে এসে সিরিয়াসলি বসে ক্লাস নিচ্ছি, প্লিজ আপনারাও ট্রাই টু বি সিরিয়াস। লিস্ট আপনার একটা কাগজ এবং কলম নিয়ে বসে ক্লাস করেন, এবং এটার রেকর্ডেড ভার্সনটা আমি তাৎক্ষণিকভাবে আপলোড করবার চেষ্টা করি, একদম কনভার্ট করেই আপলোড করে দেই। তাহলে রেকর্ডেড ভার্সনটা আপনারা যদি শোনেন, তাহলে আপনারা আনসার অবশ্যই খুঁজে পাবেন। এইটুকু তো একটা কোর্স করবেন, এইটুকু এফোর্ট তো দেবেন, আমি যেটা মনে করি। ফাইনালি আপনাদের যেটা গাইড করব, সেটা আপনারা দেখবেন যে কিভাবে টোটাল প্রিপারেশনটা কেমন হচ্ছে। একটু বইয়ের সাথে পরিচিত হন। আমি একটা এখানে যে কথাটা বলেছি, দেখেন আপনার সেভেন পেজ নাম্বার 27। আর আমার ডেফিনেশন একদম অ্যাকাউন্টিং ভোকাবুলারি, এখানে আপনার যদি খাতাটা নিয়ে বসেন, যতক্ষণ বলছি এতক্ষণ লেখা হয়ে যায়, আপনার প্রিপারেশনও হয়ে যায়, ফলো আপ খাতায় লেখা হয়ে যায়। ক্লাসটা করছেন কষ্ট করে, ফলো আপ খাতায় আপনার নোটটা হয়ে যায়, ওই খাতাটাই আপনার প্রিপারেশন হয়ে যাবে। তো এখানে একটা লাইন লিখলেই হবে, শুধুমাত্র একদম ফার্স্ট প্যারায় এটাকে আমি হাইলাইট করে দেওয়ার কথা বলছেন। হাইলাইট আমি এখন প্রত্যেকের কাছে বই আছে। এখন যারা আপনারা তো ক্লাস রেগুলার করছেন, আশা করি প্রবলেম হবে না। এখানে জাস্ট প্রথম লাইনটাই আপনারা লিখবেন যে অ্যাকাউন্টিং ইজ দ্য ইনফরমেশন সিস্টেম দ্যাট মেজার্স বিজনেস অ্যাক্টিভিটি, processes the data into reports, and communicates the results to decision makers. এইটুকু লিখলেই আপনার মোটামুটি, আপনার কোয়েশ্চেনটা তো এরকম থাকবে যে একটা পার্ট, 5 মার্কস এর একটা কোয়েশ্চেন, সেটার একটা পার্ট থাকবে হয়তো বা ডিফাইন অ্যাকাউন্টিং, ডিফাইন দ্য কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং। তো এটা হয়তো সেই পার্টে এটার কন্ট্রিবিউশন হয়তো 1 বা 1.5 থাকবে, 1 বা 1.5 মার্কস এর জন্য। তো এই কথাটাই শুধু বলেছি যে আপনারা এইটুকু লিখবেন, and accounting is the language of business. The better you understand the language of business, the better you can ম্যানেজ ইউর ওন বিজনেস। আপনি যত ভালো বুঝবেন, ল্যাঙ্গুয়েজ যত ভালো বুঝবেন, তত ভালো লিখতে পারবেন। তো অ্যাকাউন্টিং হচ্ছে বিজনেসের একটা ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা যত ভালো বুঝবেন, তত ভালো বিজনেস বুঝবেন। এইটুকুই আপনার কনসেপ্ট, আর কিছুই এখানে নাই। তো এখানে আমি আবার, আপনারা প্লিজ প্লিজ আপনাদের কাজ এটুকু, আপনাদের হচ্ছে ইন পার্সন ক্লাসে এসে ক্লাস করছেন না, সুতরাং আমি আপনাদের সাথে আই কন্ট্যাক্ট করতে পারছি না। তো এইটুকুন আপনারা প্লিজ, যেহেতু রেগুলার ক্লাস হচ্ছে, এইটুকুন আপনাদের রেসপন্সিবিলিটি, এইটুকুই আপনাদের ক্লাস পারফরমেন্সের পার্ট, যে আপনারা এটা পারছেন কিনা আমি ফলো আপ খাতা চেক করব। এটাই হচ্ছে ক্লাস পারফরমেন্স, কারণ আপনাদের সাথে আমার আই কন্ট্যাক্ট হচ্ছে না। কে এখানে হাইলাইট করেছে এটা? ভুল জায়গায় কেন হাইলাইট করলেন? এখানে আমরা যেটা প্রথম পার্ট অ্যাকাউন্টিং থেকে, আচ্ছা ওকে, এখন আসছি। আমি যেটুকু বলেছি অ্যাকাউন্টিং এর কনসেপ্ট কিন্তু ততটুকুই, কারণ আমরা এখন ইনকাম স্টেটমেন্ট দেখছি না, আমরা কি প্রোডাক্ট অফ অ্যাকাউন্টিং দেখছি না। আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো, যেগুলো ইনকাম স্টেটমেন্ট, রিটার্ন আর্নিংস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলো কিন্তু এখনো কিছু দেখা শুরু করিনি। যেটুকু দেখছি সেটুকুই আপনারা করেন। এখন ইউজার্স অফ অ্যাকাউন্টিং যেটা বলছি, তারা কারা? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর বেসিক ডিফারেন্সটা আপনাদেরকে আমি আলাদা করে দেব। আর ইন্ডিভিজুয়ালস ইউজার্স অফ অ্যাকাউন্টিং, এরা হচ্ছে ইন্টারনাল ইউজার্স আছে এবং এক্সটার্নাল ইউজার্স আছে। তো ইন্টারনাল ইউজার হচ্ছে আপনার কারা? ইন্টারনাল ইউজার হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর ইনফরমেশন যারা ইউজ করছে। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর ইনফরমেশন কারা ইউজ করছে? ম্যানেজার, প্রোডাকশন এন্ড অপারেশন। এই ক্লাসের রেকর্ডটা আপনি আবার শুনবেন, রিপিট করবেন, তাহলে দেখবেন যে আপনার থিওরি সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। কারণ আপনাদের সামনে তো রেকর্ডেড ভার্সনটা থাকছে, সেটা তো শুনবার জন্যই দেওয়া হচ্ছে। ওকে,
ইন পার্সন ক্লাস তো হচ্ছে না, রেকর্ডেড ভার্সনটা ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম প্রয়োজন হলে শুনবেন। তো এখানে বলা হয়েছে যে যারা ইন্টারনাল ইউজার তারা হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর ইনফরমেশন গুলো ইউজ করছে ইন্টারনাল ইউজার। ইন্টারনাল ইউজার কারা হতে পারে? সাপোজ ম্যানেজার প্রোডাকশন অপারেশন, ম্যানেজার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স, ম্যানেজার সেলস অ্যান্ড অপারেশনস, সেলস অ্যান্ড কালেকশন। তো এরকমটা পারচেস সেকশন, আপনার এরকম বিভিন্ন ডিপার্টমেন্টে যারা এমপ্লয়ি আছে সবাই হচ্ছে ইন্টারনাল ইউজার। বোর্ড অফ ডিরেক্টরস যারা ডিসিশন মেক করছে তারা হচ্ছে ইন্টারনাল ইউজার। আর এক্সটার্নাল ইউজার কারা? আউটসাইড। এই যে এখানে খুব সংক্ষেপে দেখেন, এখানে 28 পেজে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ভার্সেস ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং সংক্ষেপে খুব সুন্দর করে বলে দেওয়া আছে। আউটসাইড ইনভেস্টর যারা আছে তারা, তাদের মধ্যে কারা কারা আছে সেটা আপনি কাস্টমার্সরা হতে পারে, অডিট অ্যান্ড ট্যাক্স ডিপার্টমেন্ট হতে পারে, ক্রেডিটররা হতে পারে। এরা সবাই হচ্ছে, ক্রেডিটররা লোন দেওয়ার আগে, ক্রেডিট গ্রান্ট করার আগে দেখবে কোম্পানির আসলে ক্যাপাবিলিটির, লোন রিপেমেন্ট করবার মতো রিসোর্স আছে কিনা, তার আর্নিং সাফিসিয়েন্ট কিনা, তারপরে অ্যাসেট কোলাটেরাল সাফিসিয়েন্ট আছে কিনা, ক্রেডিট রেটিং কেমন, এভরিথিং দেখবে। দেখে তা ক্রেডিটর তারপরে তাকে ক্রেডিট গ্রান্ট করবে। তাহলে ক্রেডিটর আছে। তারপরে হচ্ছে আপনার আছে আমি খুব, যেটা কমন প্ল্যাটফর্ম আমাদের একটা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখানে এগুলো ছোট ছোট করে আনসার আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে। তারপরে বিজনেসে কারা? ইনভেস্টর যারা, তারা হচ্ছে ইনভেস্ট করতে চাচ্ছে, তাহলে কোম্পানির স্টেটমেন্ট দেখে তারা বুঝবে যে কোম্পানিটাতে ইনভেস্ট করলে আসলে প্রফিট কতটুকু হওয়ার, তারা আসলে স্টেটমেন্ট গুলো থেকে ইনফরমেশন গুলো নিয়ে ইনভেস্টমেন্ট এবং রিটার্ন, তার সাথে রিস্ক রিটার্ন কম্পেয়ার করে ইনভেস্টমেন্ট ডিসিশনটা মেক করতে পারে। তাহলে ইনভেস্টররা সবসময় তাদের টাকাগুলো ইনভেস্ট করবার আগে কোম্পানি সম্পর্কে ভালোভাবে জানবে এবং এই ইনফরমেশনটা পাবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ইজ ফর external users or outsiders, and managerial accounting is for internal users or board of directors or all of employees. Okay, তাহলে ইন্টারনাল ইউজার হচ্ছে তারা, তারা ইন্টারনাল ইউজাররা ইউজ করছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, আর এক্সটার্নাল ইউজাররা ইউজ করছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। তাহলে এক্সটার্নাল কারা? কাস্টমার্স, ক্রেডিটর্স, ট্যাক্সিং অথরিটিজ, দেন হচ্ছে আপনার অডিট ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স, গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স কমিটি, বিভিন্ন অর্গানাইজেশন, তারা এক্সটার্নাল ইউজার। এটা আমি সংক্ষেপে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ছোট আনসার, সংক্ষিপ্ত আনসার যেটা আছে। ওকে। আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কতগুলো ইম্পর্টেন্ট টার্ম আছে যেগুলো আপনাদের বলেছিলাম। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এর আন্ডারে আমাদের দেশে যেটা আছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, দেন আছে চিটাগং স্টক এক্সচেঞ্জ, দেন FASB ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, তারপরে গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, যেগুলো জানা থাকার দরকার, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস IFRS। যে কয়টা নাম বললাম এই কয়টার ফুল ফর্মটা একটু শিখে রাখবেন, জানবেন। যেগুলো আমি বলেছি সবগুলো তো দরকার নাই। ওকে। দেন আপনার হচ্ছে কি বললাম, IFRS এগুলো একটু জেনে নেবেন। আর সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, এগুলো আপনার সব এগুলো একটু জেনে রাখবেন। আর এরপরে যেটা আসছে সেটা হচ্ছে টাইপস অফ অর্গানাইজেশনস এর মধ্যে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ অ্যান্ড কর্পোরেশন। তো পার্টনারশিপ, প্রোপ্রাইটারশিপ অ্যান্ড কর্পোরেশন, আর এর সাথে আছে যেটা হচ্ছে লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ অ্যান্ড লিমিটেড লাইবিলিটি কোম্পানি, লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ অ্যান্ড লিমিটেড লাইবিলিটি কোম্পানি।
তো নন নন প্রফিট কিছু অর্গানাইজেশন আছে না, সেই অর্গানাইজেশন গুলো আসলে রান করছে নট ফর প্রফিট। তারা হচ্ছে আসলে সোসাইটিতে বিভিন্ন সিএসআর অ্যাক্টিভিটিস আছে, সোসাইটিতে বিভিন্ন ভাবে সোসাইটি বেনিফিটেড হয় এরকম কিছু অ্যাক্টিভিটিস অপারেট করে থাকে। যেমন একটা বিষয় আছে যেটা এডুকেশন নিয়ে তারা কাজ করে থাকে, হেলথ কেয়ার নিয়ে তারা কাজ করে থাকে, মানে মানুষের কমন ইন্টারেস্ট নিয়ে তারা কাজ করে থাকে। তারা অ্যাকচুয়ালি শুধুমাত্র প্রফিট আর্ন করবার জন্য কাজ করে না। তো প্রোপ্রাইটারশিপের মূল কথা দেখেন, এখানে পেজ নাম্বার হচ্ছে 31 এখানে দেওয়া আছে। proprietorship হচ্ছে has a proprietorship has one owner called a proprietor. That means যখন একজন ওনার হবে, a proprietorship has a single owner যাকে প্রোপ্রাইটার বলা হয়, who often manages the business. এই একজন ওনার একজনই বিজনেস ম্যানেজ করে, তখন সেই টাইপের বিজনেস কে বলা হয় প্রোপ্রাইটারশিপ। সাধারণত স্মল রিটেল স্টোর, স্মল বিজনেস, এইগুলো হচ্ছে, যেমন আপনার এরিয়াতে গ্রোসারি শপ গুলো আছে, রিটেল স্টোর্স গুলো আছে, এইগুলো হচ্ছে আপনার সোল প্রোপ্রাইটারশিপে। বিভিন্ন সেলুন গুলো আছে ছোট ছোট এরিয়া বেসিসে, সেগুলো সোল প্রোপ্রাইটারশিপে বিজনেস গুলো হয়ে থাকে। আবার পার্টনারশিপ বিজনেস হচ্ছে, যেমন পার্টনারশিপ জয়েন্স টু আর মোর ইন্ডিভিজুয়ালস অ্যাজ কো ওনার্স, যারা একজন ওনার না, ওনার যখন মোর দেন ওয়ান হয়, টু আর মোর দেন টু হয়, তখন সেটাকে বলা হচ্ছে পার্টনারশিপ বিজনেস। অ্যান্ড পার্টনারশিপ হ্যাজ টু or more owners, they are called partners. এটা গেল এটা। আর পার্টনারশিপ ইজ এ সেপারেট অর্গানাইজেশন, সম্পূর্ণ অ্যাকাউন্টিং, মানে অ্যাকাউন্টিং এ আমরা যে ট্রানজেকশন গুলো যেগুলো রেকর্ড করছি, যেগুলো প্রসেস করছি, রিপোর্ট করছি, সে অ্যাকাউন্টিং প্রসেসের ক্ষেত্রে সোল প্রোপ্রাইটারশিপে যেমন আপনার একরকম হবে, পার্টনারশিপে আরেক রকম হবে। আর অ্যাকাউন্টস ফাইন্যান্স ডিপার্টমেন্টকে অ্যাকচুয়ালি হার্ট বলা হয় একটা অর্গানাইজেশনের। হার্ট কলাপস করলে কিন্তু বিজনেসের অন্যান্য অর্গান গুলো ভালো থাকতে পারে না। এই জন্যই খুব সেন্সিটিভ অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট। এবং এখানে রেকর্ড গুলো এই জন্য রেকর্ড করা এবং প্রসেস করা যেগুলো রিপোর্ট আকারে পাবলিকলি অ্যাভেলেবল করা, সেই ইনফরমেশন গুলো নিয়ে সবাই কি করতে পারে, তাদের বিভিন্ন রকম ডিসিশন মেক করতে পারে। যেমন দেখেছি ক্রেডিটররা ক্রেডিট গ্রান্টিং ডিসিশন, ইনভেস্টররা ইনভেস্টমেন্ট ডিসিশন, এগুলো করতে পারে। তো এখানে আমরা যেটা বলছি যে ইউজুয়ালি পার্টনারশিপ বিজনেস গুলো হচ্ছে স্মল আর মিডিয়াম সাইজ হয়ে থাকে। আর কর্পোরেশন যেগুলো, সেগুলো হচ্ছে আমি এগুলো নিয়ে ডিসকাস করেছি, আবার একটু সংক্ষেপে বলে যাচ্ছি কি কি থিওরি আপনাদের আসতে পারে। টাইপস অফ বিজনেস, কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং, ইউজার্স অফ অ্যাকাউন্টিং অ্যান্ড টাইপস অফ বিজনেস। তার মধ্যে কর্পোরেশন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টক হোল্ডার আর শেয়ার হোল্ডার থাকে, এরা শেয়ার হোল্ডাররাই এখানকার ওনার থাকে। এবং এই একটা কর্পোরেশনে অনেক অনেকজন শেয়ার হোল্ডার থাকে, তাদের বোর্ড অফ ডিরেক্টরস থাকে। তারা কর্পোরেট বিজনেস, যেমন আমাদের এখানে কর্পোরেট বিজনেস এখন লিমিটেড হতে পারে, সেটা প্রাইভেট লিমিটেড হতে পারে এবং পাবলিক লিমিটেড হতে পারে। পাবলিক লিমিটেড হচ্ছে যে কোম্পানিগুলো, যে কর্পোরেশন গুলো মার্কেটে শেয়ার সেল করে ফান্ড কালেক্ট করতে পারে, ক্যাপিটাল কালেক্ট করতে পারে। আর প্রাইভেট লিমিটেড হচ্ছে মার্কেটে পাবলিকলি আমার আপনার কাছে শেয়ার সেল করতে পারে না, কিন্তু তারাও আসলে কর্পোরেট লেভেলে কাজ করছে। এখন কিছু কিছু পার্টনারশিপ আছে যেখানে লাইবিলিটি লিমিটেড, আর কিছু কিছু কোম্পানিগুলো লাইবিলিটি তো লিমিটেড। যে মানে অনেক সময় দেখা যাচ্ছে আপনি বিজনেস করছেন, আপনার বিজনেসের লস হলে আপনার পার্সোনাল প্রপার্টিও কি করা হবে, আপনার পার্সোনাল প্রপার্টি সেল করে ওই লাইবিলিটি পরিশোধ করতে হবে। বাট লিমিটেড লাইবিলিটি যদি হয় এরকম রেজিস্টার্ড, তাহলে সেক্ষেত্রে আপনার শুধু বিজনেসের প্রপার্টি, শুধুমাত্র আপনার লাইবিলিটি মিট আপ করবে। সিমিলারলি লিমিটেড লাইবিলিটি কোম্পানিজ গুলো, তো এখানে আমার বলা হচ্ছে যে শুধুমাত্র ওই পার্টনাররা লাইবল, ইচ মেম্বার আর পার্টনার ইজ লাইবল অনলি ফর হিজ অর হার ওন অ্যাকশনস। এখানে তাদের পার্সোনাল প্রপার্টি এখানে কোনোভাবে লাইবল থাকবে না, তারা অব্লিগেটেড না। এটা গেল। আর নন প্রফিট, এখানে আপনারা পেজ নাম্বার 32, এখানে এই যে বলে দিচ্ছি, আমি রেকর্ডেড ভার্সনটা শুনবেন, এটাই আপনাদের কাজ,
কারণ আমি আপনাদের তো ইয়ে করতে পারছি না, কোনোভাবেই রিচ করতে পারছি না, আপনাদের একটা ক্লাসও আমি ইন পার্সন নিতে পারছি না। সুতরাং এইটুকু আপনারা একটু কষ্ট করে শুনবেন, আশা করি আপনাদের 100 মার্কস, প্রত্যেকের 100 মার্কস আমার কাছে গচ্ছিত আছে। এটা আমার আমানত, আপনারা যে যতটুকু ডিজায়ার করবেন তাকে ততটুকুই দিব। কেউ যদি সবকিছু আনসার করেন, এর আগে আমি দেখেছি একটা সিএসসির একজন স্টুডেন্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এ হাইয়েস্ট পেয়েছিল, অ্যাবভ 90, দ্যাট মিনস না 94 হাইয়েস্ট ছিল, যতটুকু আমি আমার মেমোরিতে আসছে 94 হাইয়েস্ট ছিল। তার আগের সেমিস্টারে 96ও হাইয়েস্ট ছিল। 80তেও A+, আবার 96এও A+, তারপরেও 96 দিয়েই এটা আমার স্যাটিসফ্যাকশন, কারণ আমার স্টুডেন্ট এফোর্ট দিয়েছে, আমার স্টুডেন্টকে আমি মার্কস দিব। তো সেক্ষেত্রে জেনারেল কিন্তু মার্কিংটা হয় না। যেমন গত সেমিস্টারে লোয়েস্ট ফাইনালের মার্কস ছিল 0, আর হাইয়েস্ট কিন্তু মার্কস ছিল 40-তে 38। তাহলে হাইয়েস্ট যদি 38 হয়, লোয়েস্ট কিভাবে 0 হলো? সে একদমই এফোর্ট দেয় নাই, এফোর্টলেস, খাতায় কিছুই নাই। খাতায় এলোমেলো লিখবেন না, যেটুকু যা বলেছি এইটুকুই লিখবেন, থিওরি খুবই কম থাকবে, তারপরে যতটুকু থাকবে সেটুকু বলেও দিচ্ছি। এখানে কম্প্যারিজন অফ দ্য 5 ফর্মস অফ বিজনেস, এখানে এইটুকু, এই চারটুকু করলেই হবে, আপনার এক্সেস কিচ্ছু দরকার নাই। এই চারটুকু যদি লিখতে পারেন পরীক্ষায়, তাহলে ফুল মার্কস পাবেন। এটা হচ্ছে পেজ নাম্বার 32। যদি বলা হয় compare and contrast among 5 types of business organization, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট বলেছি যে 5 ধরনের among 5 forms of business organization, 5 রকমের বিজনেস অর্গানাইজেশন আছে, এগুলোর মধ্যে কম্পেয়ার কন্ট্রাস্ট করতে যদি বলা হয়, তাহলে এই আনসারটুকু করলেই 5 মার্কস পেয়ে যাবেন। এটা পেজ নাম্বার 32। ক্যান ইউ হিয়ার মি? জি ম্যাম। আচ্ছা, তাহলে এইটুকু আপনারা কি বলেছি, এই যে 32 পেজে আপনার এই যে টেবিলটা আছে, এই টেবিলে যেটুকু আছে এইটুকু আপনি 5টা, এতক্ষণ ধরে আমি যত কথা বললাম সব এখানে খুব সংক্ষেপে দেওয়া আছে। এইটুকু আনসার করলে আপনারা পেয়ে যাবেন টাইপস অফ বিজনেস সম্পর্কে ডিটেল। ঠিক আছে, এটা 32 পেজের যে টেবিল স্ট্রাকচারটা আছে, শুধু সেইটুকুই দেখবেন। আর তার আগে বুঝানোর যতটুকু দরকার সেটুকু তো আমি বুঝিয়ে বলেছি, উপরে ডিটেইল লেখা আছে। ঠিক আছে, যে বেশি পড়তে চান ডিটেইলে পড়বেন। আর অর্গানাইজেশনের ক্যারেক্টারিস্টিক্স দরকার নেই, এটা পড়বার দরকার নেই, কারণ থিওরি আপনাদের খুবই কম থাকবে। তো সেক্ষেত্রে অ্যাকাউন্টিং এর যে প্রিন্সিপালস গুলো আছে সেগুলো আমরা দেখব। অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল গুলো আমাদের দেখা দরকার এই জন্যই, কারণ আমরা রেকর্ডিং প্রসেসটাতে যাচ্ছি, ট্রানজেকশন অ্যানালিসিস আমরা দেখে ফেলেছি, যে জন্যই আমাদের প্রিন্সিপাল গুলো একটু দরকার। সে অ্যাকাউন্টিং এর প্রিন্সিপালস গুলো কি, অ্যাকাউন্টিং কনসেপ্টস অ্যান্ড প্রিন্সিপালস। তো অ্যাকাউন্টিং এর প্রিন্সিপালস গুলো হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং কনসেপ্টস, যেটা আমরা বলেছি সেটা হচ্ছে আমরা রিপোর্ট, অ্যাকাউন্টিং ডেটাগুলোকে কালেক্ট করে রিপোর্ট আকারে প্রসেস, ডেটাগুলোকে প্রসেস করে রিপোর্ট পাবলিকলি অ্যাভেলেবল করে থাকে। তাহলে এই যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট গুলো, সেগুলো প্রোভাইড করে থাকে কে? অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। সো এখান থেকেই আসলে লেন্ডিং ডিসিশন, এখান থেকে ইনভেস্টমেন্ট ডিসিশন, এই ইনফরমেশন গুলো থেকেই চলে আসে। সো এই অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমটা অ্যাকচুয়ালি ইট ইজ ইউজফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ রেলিভেন্ট, রিলায়েবল অ্যান্ড কম্পারেবল। ওকে, তো এই যে ইনফরমেশন গুলো আমরা কম্পেয়ার করব, ইট শুড বি রিলায়েবল, ইট শুড বি রেলিভেন্ট। এখন অন্য কোনো ট্রানজেকশন এরকম হয়নি আপনার, পার্সোনাল ট্রানজেকশন, সেটা বিজনেস আপনি ইনক্লুড করে রেখেছেন, সেটা তো ইরেলিভেন্ট হবে। সো ইনফরমেশন মাস্ট বি রেলিভেন্ট, শুড বি রেলিভেন্ট, রিলায়েবল অ্যান্ড কম্পারেবল, যেন অন্যরা, আউটসাইডার যারা আছে, এক্সটার্নাল ইনভেস্টর যারা আছে, তারা যেন এই ইনফরমেশন গুলো ইউজ করে প্রপারলি ডিসিশন মেক করতে পারে। এখন বলা হচ্ছে এন্টিটি কনসেপ্ট। এন্টিটি কনসেপ্ট বলতে an entity refers to one business separate from its owners। আপনাদের যে কথাটা বলেছিলাম, এখানে কিন্তু এই একটা লাইন লিখলেই হবে, এন্টিটি কনসেপ্টে একটা লাইন লিখলেই হবে। I repeat again, a entity concept. What is the entity concept? An entity concept refers to one business separate from its owners. That means আপনি দেখেন একটা লাইন এখানে হাইলাইট করাই আছে। তো এখানে এই যে
আপনি যখন বিজনেসে ইনভেস্ট করছেন 50,000 টাকা, এই 50,000 টাকা কারেন্ট কনজামশনটাকে স্যাক্রিফাইস করে আপনি ইনভেস্ট করেছেন, বিকজ ইন অর্ডার টু আর্ন ইন অর্ডার টু আর্ন মোর ইন ফিউচার, ইনভেস্টমেন্ট থেকে আরো বেশি আর্ন করবেন, ফিউচার আরো বেশি কনজিউম করবেন, এটাই তো আপনার উদ্দেশ্য। তো এখন আপনার বিজনেস যদি আপনাকে রিটার্ন দিতে ফেল করে, তাহলে সেই বিজনেসটা আপনি ক্লোজ করবেন। এই জন্য বলা হচ্ছে বিজনেস সবসময় আলাদা একটা এন্টিটি। আপনি একজন মানুষ হিসাবে আপনার একটা আইডেন্টিফিকেশন আছে, আপনি অ্যাজ এ পার্সন আপনার পার্সোনালিটি আছে। আর আপনি যখন বিজনেস অপারেট করবেন, তখন বিজনেসের ইন্টারেস্ট আপনার কাছে মেইন। আপনার মনে হবে আজকে আমি প্লেনে করে কক্সবাজারে ঘুরে আসি 2 দিনের বন্ধে, কিন্তু যখন দেখবেন যে না, এই টাকাটা প্লেনে যদি আমি 3 জনকে নিয়ে প্লেনে করে কক্সবাজার ট্যুর দিতে চাই, তাহলে আমার বিজনেসটা স্টেবল না, বিজনেসের টাকা নিয়ে এই মুহূর্তে যাওয়া ঠিক হবে না। সঙ্গে সঙ্গে অ্যাজ এ ওনার অফ দ্য বিজনেস আপনি ডিসিশনটা চেঞ্জ করে ফেলবেন। বাট অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ হাজবেন্ড, তখন আপনি আপনার মানে ফ্যামিলির যে হেড, তিনি চিন্তা করবেন যে আমি যদি ঘুরে আসতে পারতাম। বাট যখনই বিজনেসের কোয়েশ্চেন আসবে, তখন কিন্তু কোনো কম্প্রোমাইজ করবে না, কারণ সেখানে যে ইনভেস্ট করে যে টাকাটা ফিউচারে বাড়াবে, অ্যাসেট বাড়বে, সেটা বেনিফিটেড হবে তার উপর, তার ফ্যামিলি, তার আশেপাশে যারা আছে তারাই। আশেপাশে বলতে তার সাথে তার স্টেক হোল্ডার, তার বিজনেস স্টেক হোল্ডার সবাই বেনিফিটেড হবে। তো এই জন্য এন্টিটি কনসেপ্ট আমি অনেক কিছু বললাম আপনাদের বোঝানোর জন্য, বাট এন্টিটি কনসেপ্ট রেফার্স টু ওয়ান বিজনেস সেপারেট ফ্রম ইটস ওনার্স, দ্যাটস অল। ওকে, সো স্মার্ট টাচ আমরা যেটা দেখেছিলাম, অ্যাজুম শিনা ব্রাইট স্টার্টেড দ্য বিজনেস বাই পারচেজিং স্টক ফর $30,000। যদি শিনা ব্রাইট $30,000 ইনভেস্ট করে এবং শেয়ার হোল্ড করে $30,000, তাহলে কি হবে? শিনা ব্রাইট হচ্ছে এই ক্যাশ তার চলে গেল কিসে? এই ক্যাশটা হচ্ছে শিনা ব্রাইটের ক্যাশ ক্যাপিটাল এবং ইকুইটি ওখানে আরেকটা অ্যাকাউন্ট। এখন এটা শিনা ব্রাইটের পার্সোনাল অ্যাসেট থেকে টোটালি ডিফারেন্ট। এটা কখনোই কিন্তু, এটা হচ্ছে এখন ওই কি বলা হচ্ছে স্মার্ট টাচের এই 30,000, এটা কিন্তু তার পার্সোনাল ক্যাশ আর থাকলো না। বিজনেস থেকে টাকা সে উইথড্রল করবার জন্য তার প্রসিডিওর মেনটেন করতে হবে। কিন্তু তার পকেটে যদি টাকা থাকে, তার বাসার আলমিরাতে যদি টাকা থাকে, ড্রয়ারে টাকা থাকে, তাহলে সেটা কিন্তু সে তার ইচ্ছা মতো খরচ করতে পারবে। বাট বিজনেসে যখনই টাকাটা দিয়ে দিল, সেটা সে একটা ইনভেস্টমেন্ট করেছে, সুতরাং টাকা ওখান থেকে উইথড্রয়ালের জন্য স্পেসিফিক প্রসিডিউর তাকে ফলো করতে হবে। এই জন্য বলা হচ্ছে এন্টিটি কনসেপ্ট একটা লাইনেই আপনি পুরোটাই বলতে পারেন। অ্যান্ড এন্টিটি রেফার্স টু ওয়ান বিজনেস সেপারেট ফ্রম ইটস ওনার্স। এটা সেভারাল টাইমস আমি বললাম, রেকর্ডেড ভার্সনটা তো থাকবেই। তারপরে ফেইথফুল রিপ্রেজেন্টেশন প্রিন্সিপাল, দ্যাট মিনস আপনার যেটা ইয়ে হবে সেটা ফেইথফুল প্রেজেন্ট রিপ্রেজেন্টেশন। এখন বা ফেইথফুল কোনটা? ফেইথ মানে ফেইথ বাংলা মিনিং তো আপনারা জানেন, তাই না? যেটাগুলোকে আপনি ফেইথফুলি রিপ্রেজেন্ট করছেন কিনা। আপনি হচ্ছে ক্রেডিট পারচেস করেছেন, আপনি যদি এখন বিজনেসে দেখিয়ে দেখেন ক্যাশ পারচেসের ট্রানজেকশন, তাহলে হবে। কারণ আপনি যখন ক্রেডিট পারচেস করেছেন, তখন লাইবিলিটি আপনার ইনক্রিজ করবে, লাইবিলিটি ইনক্রিজ করবে অ্যাজ ওয়েল অ্যাজ আপনার অ্যাসেট ইনক্রিজ করবে। কিন্তু যদি ক্যাশ পারচেস করেন, তাহলে ক্যাশ ডিক্রিজ করবে আর একটা অ্যাসেট ইনক্রিজ করবে। এখন আপনি কি করেন? বিজনেস থেকে ক্যাশ পারচেস দেখালেন, দেখানোর পরে আপনি পারচেস অফিসার, আপনি যে ক্রেডিট পারচেস করে নিয়ে চলে আসলেন এবং বিজনেসের নামে ওখানে অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট করে চলে আসলেন, যেটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট জানে না, বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এটা ইনফরমেশন আপনাকে রেকর্ড করেনি। সে বলেছে যে ক্যাশ ডিডাক্ট করেছে এবং অ্যাসেট অ্যাড করেছে, তাহলে আপনার তো ক্যাশ ডিডাক্ট হয় নাই, ক্যাশ তো এখানে গ্যাপ আছে। তাহলে এটা হচ্ছে ফেইথফুল রিপ্রেজেন্টেশন হতে হবে ট্রানজেকশনের, ঠিক আছে? এই ট্রানজেকশন কোনোভাবেই 25,000 জায়গায় 20,000 করতে পারবেন না, ক্যাশের জায়গায় ক্রেডিট করতে পারবেন না, সম্পূর্ণ ট্রান্সপারেন্ট হতে হবে। তারপর হচ্ছে কস্ট প্রিন্সিপাল। যেটা কস্ট প্রিন্সিপাল কোনটা? দ্য কস্ট প্রিন্সিপাল মিনস উই লিস্ট অ্যাট the amount shown on the receipt, the actual amount paid। যে অ্যামাউন্ট অ্যাকচুয়ালি পে করেছেন, সেই অ্যামাউন্টটাই আপনাকে লিখতে হবে। কস্টটা ক্যাশে হলে ক্যাশটাই রেকর্ড করতে হবে, ক্রেডিটে হলে ক্রেডিটটাই রেকর্ড করতে হবে। আপনি যদি রেভিনিউ প্রোভাইড করবার পরে রিসিভেবল ক্রিয়েট হয়, রিসিভেবলটাই ক্রিয়েট করতে হবে। রিসিভেবল যখন আবার কালেকশন হয়ে যাবে, তখন আবার ক্যাশটাই দেখাতে হবে, রিসিভেবল কমিয়ে দেখাতে হবে। কস্ট প্রিন্সিপাল মিনস এক্স্যাক্টলি কস্ট অফ গুডস সোল্ড কত হয়েছে, এক্স্যাক্টলি ঠিক
ওই অ্যামাউন্টটাই আপনাকে দেখাতে হবে, কতটুকু রিসিভ করেছেন কতটুকু রিসিভ করেনি। ক্যাশ ইনফ্লো, ক্যাশ আউটফ্লো। ক্যাশ ইনফ্লো হচ্ছে যে ক্যাশটা আপনি রিসিভ করছেন, আর ক্যাশ আউটফ্লো হচ্ছে যেটা আপনি দিয়ে দিচ্ছেন বা আপনি পে করছেন। এটা গেল। আর দ্য গোয়িং কনসার্ন কনসেপ্ট, এটা হচ্ছে গোয়িং কনসার্ন প্রিন্সিপাল অ্যাজিউমস দ্য বিজনেস ওন্ট ক্লোজ সুন। একটা বিজনেস যখন অপারেট করেন, বিজনেসে থাকবে যেমন যেমন একটা মানুষের লাইফে কখনো খুব ভালো সময় থাকে, কখনো ভালো সময় থাকে না, কিন্তু এটা মিলিয়ে এটা সমন্বয় কিন্তু লাইফটা। তো এখন বলা হচ্ছে যে একটা মানুষ যখন উম উম, রাতটাকে দেখছে, নাইটটাকে সে রেস্ট নিচ্ছে, নাইটে তার ডেতে কাজ করবার ইন্সপিরেশন আসছে, বা ডে লাইটটা সে ফিল করছে। তো সেরকমটা বিজনেসে যখন লস হবে তখন আপনি ওনার বা এন্টারপ্রিনিয়র আপসেট না হয়ে সে যেটা চেষ্টা করবে, সে টার্ন কিভাবে নিতে পারে, কিভাবে বিজনেসটাকে এক্সপান্ড করতে পারে। কখনো প্রফিট কম হবে, কখনো প্রফিট বেশি হবে, কখনো লস হবে। এটা মেনে নিয়ে বিজনেসটাকে লং রানে রান করতে হবে। এটা একটা অনগোয়িং প্রসেস। এটা এরকম না যে বিজনেস আপনি হঠাৎ করে এই যে এখন ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তো আপনি বাংলাদেশে তো আর্জেন্টিনা আর ব্রাজিলের সমস্ত সাপোর্টার, আপনি এখন কি করলেন, সিজনাল কিছু জার্সির বিজনেস 3 মাস আগে থেকে একটা প্ল্যান করে জার্সির বিজনেস শুরু করে দিলেন। বা এখন আমের সিজন, আপনি চিন্তা করলেন যে আমি রাজশাহী থেকে আম নিয়ে এসে বা সাতক্ষীরা থেকে আম নিয়ে এসে আমি ঢাকায় একটা মার্কেট ক্রিয়েট করে সব জায়গায় সেল করবো, সেখান থেকে কিছু প্রফিট আর্ন করবেন। কিন্তু এটা হচ্ছে আপনার সিজনাল বিজনেস। কিন্তু যখন আপনি বিজনেস বলতে অ্যাকাউন্টিং এ যেটা বুঝাচ্ছে সেটা সোল প্রোপ্রাইটারশিপ, আপনার বাড়ির পাশে যে গ্রোসারি শপটা, যে রিটেল স্টোরটা, ওটা চলছে, ওটা চলে যাবে, ওটা বন্ধ করবার কথা কিন্তু চিন্তা করছে না। হ্যাঁ, ব্যাংক্রাপসি হতে পারে, মানে যে কোনো কারণেই হোক এটাকে ক্লোজ ডাউন হতে পারে। সেটা কিন্তু কনসেপ্টটা হচ্ছে অনগোয়িং প্রসেস, অনগোয়িং কনসার্ন। যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ বলেন। আর হচ্ছে এই এই চারটাই মেইনলি, এই প্রিন্সিপাল গুলোই ইম্পর্টেন্ট। তার মধ্যে প্রথম তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। কি বলেছি, এন্টিটি কনসেপ্ট, ফেইথফুল রিপ্রেজেন্টেশন কা প্রিন্সিপাল, আর হচ্ছে কস্ট প্রিন্সিপাল, অনগোয়িং প্রিন্সিপাল। আর স্টেবল মনিটারি ইউনিট কনসেপ্ট, এটা স্টেবল মনিটারি ইউনিট কনসেপ্ট মিনস স্টেবল কারেন্সি বাইং পাওয়ার। আপনি ইনফ্লেশন যত বেশি ফ্লাকচুয়েট করবে, ইনফ্লেশন যত বাড়তে থাকবে, আপনার ডিসিশন সেভাবে কি হবে, প্রভাবিত হবে। ডিসিশন টাইম টু টাইম আপনি চেঞ্জ হবেন। আবার প্রাইস লেভেল যদি খুব বেশি ফ্লাকচুয়েট করে ইনফ্লেশনের কারণে, তখন যেমন এই যে গোল্ডের প্রাইসটা খুব ফ্রিকুয়েন্টলি ফ্লাকচুয়েট করছে, এতে করে ইনভেস্টর যারা আছে তারা আসলে কি ডিসিশন নেবে বুঝতে পারছে না, মার্কেট সম্পর্কে আহ ধারণা করতে পারছে না। তো অনেক এরকম অনেক সময় আছে যে প্রাইস লেভেলটা এত বেশি ফ্লাকচুয়েট করে, যখন এটা এক্সপেক্ট করা হয়ে থাকে যে স্টেবল মনিটারি ইউনিট, স্টেবল কারেন্সি বাইং পাওয়ার, মানে আমার দেশের টাকা দিয়ে যে পরিমাণ টাকা দিয়ে ডলার আজকে কিনতে পারি, কাল পরশু তরশু এটা যদি শুধু বাড়তে থাকে, কমতে বাড়তে থাকে, তাহলে তো আমি ব্যালেন্স অফ পেমেন্ট করতে পারবো না। আমার ইন্টারন্যাশনাল ট্রেডের ব্যালেন্সটা কি হবে, ইন্টারন্যাশনাল ট্রেডে আসলে ইম্প্যাক্টটা অনেক নেগেটিভ আসে। তো অতটুকু বুঝবার দরকার নেই আমাদের অ্যাকাউন্টিং এ। আমরা অ্যাকচুয়ালি স্টেবল কারেন্সি বাইং পাওয়ার হলে আমাদের এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর প্রসেসিং, রেকর্ডিং, মানে টোটাল অ্যাকাউন্টিং প্রসেস, অ্যাকাউন্টিং ইনফরমেশন প্রসেসটা খুব হয়, স্মুথলি রান করা পসিবল হয়ে থাকে। এটা গেল। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, যেটা আমি আপনাদের একটু বিরতি নিয়ে জাস্ট অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়েই, অ্যাকাউন্টিং ইকুয়েশন দেখিয়ে আমি আপনাদের ইয়ে করে দেব, অ্যাটেন্ডেন্স দিয়ে দেব। আর আপনাদের যে ছোটখাটো কোয়েশ্চেন গুলো আছে, অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যান্ড এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন, দেন অ্যাকাউন্টিং কনসেপ্ট, দেন ইউজার্স অফ অ্যাকাউন্টিং, দেন আপনার কি বলা হচ্ছে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, আর হচ্ছে টাইপস অফ অর্গানাইজেশন। এইটুকুই আপনার থিওরি এই চ্যাপ্টার থেকে। তাহলে এইটুকু যদি এখন পর্যন্ত